একসময় এক বিশাল শক্তিশালী সাম্রাজ্য, যার হাত ছিল চাঁদের দিকে, ছায়া ছিল ইউরোপের ওপর। এটি ছিল একটি স্বপ্ন, শ্রমিক শ্রেণীর শাসনের সমতার সমাজে। কিন্তু সেই স্বপ্ন একদিন পরিণত হয়েছিল দুঃস্বপ্নে। বন্দিশালা, দুর্ভিক্ষ ও রক্ত বিপ্লবের। এটি ছিল অপ্রতিরোধ্য সোভিয়েত ইউনিয়ন। আজকের পর্বে আমরা জানব সোভিয়েত ইউনিয়নের উত্থান ও পতনের গহীন ইতিহাস। এটি শুধুই একটি রাষ্ট্রের কাহিনী নয়, এটি এক বিপ্লব ও দানবীয় একনায়কতন্ত্রের কাহিনী। এছাড়াও এটি একটি পারমাণবিক দুনিয়ার জন্মেরও গল্প বটে। চলুন শুরু করা যাক। 1917 সাল, রাশিয়া তখন ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রথম বিশ্বযুদ্ধের বিধ্বস্ততা, জনগণের দুর্বিষহ জীবন, সেনাবাহিনীর অক্লান্ত জার নিকোলাস তৃতীয়ের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বিস্ফোরিত হতে থাকে। অবশেষে ফেব্রুয়ারিতে রাজপথে নেমে আসে মানুষ। গোলাগুলির পর, এক নাটকীয়তার পর জার নিকোলাস পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু তাতেও শান্তি আসে না। একই বছর অক্টোবরের মাসে একটি নতুন শক্তি উঠে আসে, যার নাম বলশেভিক। তাদের নেতা এক রাশিয়ান বিপ্লবী নাম ভ্লাদিমির লেনিন। অক্টোবরের বিপ্লবে ক্ষমতা দখল করে লেনিন ও তার দল। শুরু হয় এক সমাজতান্ত্রিক ও এক নতুন রাশিয়ার পথচলা। তবে এই স্বপ্নের ছিল রক্তের ছায়া। শুধু গৃহযুদ্ধের কারণে রেড আর্মি বনাম হোয়াইট আর্মির এক ভয়াবহ যুদ্ধের সূত্রপাত ঘটে। দীর্ঘ 4 বছরের এই যুদ্ধে নেমে আসে গোটা রাশিয়া জুড়ে এক ভয়াবহ দুর্ভিক্ষ ও ধ্বংসের। 1924 সালে লেনিন মারা যান, আর তার শূন্যস্থান পূরণ করেন এক নিষ্ঠুর, হিসেবি ও লোহার মতো কঠিন মানুষ, জোসেফ স্তালিন। তিনি শুধু কমিউনিজমকে নয়, পুরো সমাজকে গড়তে চেয়েছিলেন নিজের অদলে। স্তালিন শুরু করেন 5 ইয়ার্স প্ল্যান। তিনি সোভিয়েত ইউনিয়নে নিয়ে আসেন শিল্প বিপ্লব, কিন্তু এর মূল্য দিতে হয় জনগণকে। কৃষকদের জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে কালেকটিভিজুয়ালাইজেশন। এতে দেখা যায় দুর্ভিক্ষ। শুধু ইউক্রেনেই মারা যায় প্রায় 70 লক্ষ মানুষ, যা ইতিহাসের পাতায় পরিচিত হলোডোমর নামে। তারপর আসে দ্য গ্রেট প্রাগ, স্তালিনের ভয়াবহ শুদ্ধিকরণ অভিযান। পার্টি নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যায়। অনেকে মৃত্যুদণ্ড পায়। রাষ্ট্রের শত্রু এই একটি শব্দে মানুষ হারিয়ে যায় গুলাগের অন্ধকারে। 1939 সালে সোভিয়েত ইউনিয়ন ও নাৎসি জার্মানি এক অদ্ভুত চুক্তি স্বাক্ষর করে, মলোতভ-রিবেন্ট্রপ প্যাক্ট। দুই চরমপন্থী আদর্শ, কমিউনিজম ও ফ্যাসিজম, সামরিকভাবে এক হয়ে ইউরোপ ভাগ করে নেয়। কিন্তু এই চুক্তির পর্দার আড়ালে ছিল এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা। সাল 1939 থেকে 40-এ সোভিয়েত ইউনিয়ন দখল করে পোল্যান্ডের পূর্বাংশ, ব্যাল্টিক রাষ্ট্রগুলো ও ফিনল্যান্ডের কিছু অংশ। কিন্তু হিটলারও তখন থেমে থাকেনি। 1941 সালের 22 জুন সকালে নাৎসি বাহিনী সোভিয়েত সীমান্তে ঝাঁপিয়ে পড়ে। অপারেশন বারবারোসা শুরু হয়, যা ইতিহাসে সবচেয়ে বড় স্থলাভিযান। প্রথম ধাক্কায় সোভিয়েত বাহিনীরা ছত্রভঙ্গ হয়ে যায়। হাজার হাজার শহর ও গ্রাম দখল হতে থাকে নাৎসিদের হাতে। তবে পিছু হটেও সোভিয়েতরা হার মানে না। তারা পিছু হটেও কিন্তু ঠিকই প্রস্তুতি নেয় এক ভয়ঙ্কর প্রতিশোধের। এই প্রতিরোধের কেন্দ্র ছিল স্তালিনগ্রাদ। 1942-43-এর এই যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ। দুই পক্ষ মিলিয়ে মৃত্যু হয়েছিল প্রায় 20 লক্ষ মানুষের। গুলি, শীত, অনাহার, মানবতা হারিয়ে গেছিল এক ঠান্ডা বিভীষিকা। কিন্তু শেষে বিজয় হয় ঠিকই সোভিয়েত ইউনিয়ন। এরপর শুরু হয় পশ্চিমমুখী প্রতিশোধ। ধীরে ধীরে নাৎসিদের পিছনে ঠেলে দেয় রেড আর্মি। অবশেষে 1945 সালের মে মাসে বার্লিনে ঢুকে পড়ে সোভিয়েত বাহিনী এবং পরবর্তীতে বার্লিনে উড়ে গেল লাল পতাকা। হিটলার সহ নাজির উচ্চপদস্থ কিছু কর্মকর্তারা আত্মহত্যা করে। অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে ইউরোপ জুড়ে। কিন্তু এই জয়ের পিছনে লুকিয়েছিল অপূরণীয় ক্ষতি। 2 কোটির বেশি সোভিয়েত নাগরিক নিহত হয় এ যুদ্ধে, যার অনেকেই ছিল সাধারণ মানুষ। যুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে একদিকে গর্বিত করলেও অন্যদিকে করে তোলে আরো রুক্ষ, আরো নিরাপত্তা আশঙ্কিত ও নিয়ন্ত্রিত। যুদ্ধ শেষে সোভিয়েত জনগণ আশা করেছিল এবার হয়তোবা মুক্তি মিলবে। কিন্তু এই যুদ্ধ শেষ হলেও সূত্রপাত হয় স্নায়ুযুদ্ধের। আর এই যুদ্ধের শত্রু ছিল সাবেক মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। 1949 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি করা হয় ইউরোপের ন্যাটো, আর পূর্ব সোভিয়েতের নেতৃত্বে তৈরি করা হয় ওয়ারশো প্যাক্ট। এরপর শুরু হয় দুই শক্তির পরাশক্তি হওয়ার আর্মেন্ট রেস, যার কেন্দ্রে ছিল পারমাণবিক অস্ত্র। উভয় পক্ষ শত শত পারমাণবিক বোমা তৈরি করতে থাকে।
যা পৃথিবীকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে। এই প্রতিযোগিতা শুধু এতেই থেমে থাকেনি। সাল 1957 সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 নামে এক স্যাটেলাইট মহাকাশে প্রথমবারের মতো প্রেরণ করে, যা মানব ইতিহাসের সর্বপ্রথম উপগ্রহ। 1962 সালে কিউবায় সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র বসানোর চেষ্টা করে। যুক্তরাষ্ট্র তা জানতে পেরে কিউবাকে ঘিরে ফেলে। পৃথিবী এসে দাঁড়ান তৃতীয় বিশ্বযুদ্ধের কিনারায়, কিন্তু শেষ মুহূর্তে কূটনীতি জিতে যায় এবং এই যুদ্ধ আপাতত এড়ানো সম্ভব হয়। কিন্তু অবিশ্বাস আরও গভীর হতে থাকে। 1968 সালে তৎকালীন নেতা খুরুশচেভকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর আসেন লিওনিদ ব্রেজনেভ। তার আমলে কিছুটা স্থিরতা এলেও স্থিরতা ছিল এক প্রকার স্থবিরতা। হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া যেখানে স্বাধীনতা চেয়েছিল সেখানেই সোভিয়েত ট্যাঙ্ক গর্জে উঠেছিল। স্বাধীনতা চূর্ণ হয়েছে কমিউনিজম রক্ষার নামে। ধরেছিল অভাব, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র, পণ্য সংকট, প্রযুক্তি তৎপরতা, এর ভীতি নড়ে যাচ্ছিল ধীরে ধীরে। ওর সবচেয়ে বড় আঘাত আনে 1979 সালে আফগানিস্তান যুদ্ধ। তাদের পছন্দের সরকার টিকিয়ে রাখতে সেনা পাঠায় আফগানিস্তানে। কিন্তু এক ভয়ঙ্কর গেরিলা যুদ্ধে মুজাহিদনে ছিল মার্কিন সাহায্য, যা সামনে ছিল পাহাড়, মরুভূমি ও অদম্য প্রতিরোধ। যুদ্ধ চলে টানা 10 বছর। এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন হারাতে থাকে একে একে করে তাদের সৈন্য, অস্ত্র ও গোলাবারুদ। এতে উক্ত জায়গাটিতে নেমে আসে মারাত্মকভাবে মানবিক বিপর্যয়ের। অবশেষে দীর্ঘ 10 বছরের যুদ্ধ শেষে সোভিয়েত বাহিনী কোলঠাসা অবস্থায় ফিরে আসে, ক্ষতবিক্ষত হয়ে, মনোবল হারিয়ে, আর্থিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়া অবস্থায়। সাধারণ মানুষের মনে সোভিয়েত বাহিনী নিয়ে একটি প্রশ্ন ছিল, এই রাষ্ট্রের ভবিষ্যৎ আসলে কোথায়? সাল 1985 সালে ক্ষমতায় আসে মিখাইল গোরবাচেভ। তিনি বুঝেছিলেন যে সোভিয়েতের ব্যবস্থা ধ্বংসের পথে। তিনি চালু করেন 2 যুগান্তকারী সংস্কার, যার নাম গ্লাসনস্ত পেরেস্ক্রাইকা। ব্যাল্টিক দেশগুলো স্বাধীনতা দাবি করে। 1991 সালে কট্টর কমিউনিজমদের ব্যর্থ অভ্যুত্থান গর্বাচেভের অবস্থান দুর্বল করে দেয়। একে একে প্রজাতন্ত্রগুলো আলাদা হতে শুরু করে। 25শে ডিসেম্বর 1991 গর্বাচেভ পদত্যাগ করেন। সেই রাতেই ক্রেমলিন থেকে নামিয়ে ফেলা হয় সোভিয়েত ইউনিয়নের লাল পতাকা। পৃথিবীর বৃহত্তম সমাজতান্ত্রিক রাষ্ট্রের পরিসমাপ্তি ঘটে মাত্র 69 বছরের মাথায়। জন্ম নেয় 15টি স্বাধীন রাষ্ট্র, আর ইতিহাসের পাতায় লেখা হয় এক দুঃস্বপ্নের ইতি। সোভিয়েত ইউনিয়ন শুধু একটি দেশ নয়, এটি ছিল একটি পরীক্ষা। সমাজতন্ত্রের নামে মানুষের স্বাধীনতা ও নিয়ন্ত্রণের দ্বন্দ্বে আজ সেই পতনের ছায়া শুধু ইতিহাস নয়, আধুনিক বিশ্ব রাজনীতিতেও প্রতিফলিত হচ্ছে বারবার।